আচ্ছা, তো এর আগের ক্লাসে এই ম্যাথটা পর্যন্ত এসে আমাদের নেট চলে গেছিল। আচ্ছা, দেখ এখন এইখানে এই ম্যাথটা মানে যেভাবে সলভ করছে আর কি, মানে আমাদের এইখানে এই যে সবগুলা হরগুলা একই একই নিয়ে আসছে, নিয়ে এসে তারপরে সলভ করছে। তো দেখ, বইয়ে 180 নিয়ে আসছে হর, তো আমরা এখানে 90 রেখে সলভ করি, দেখি হয় কিনা। আচ্ছা, তো এইখানে 90 নিয়ে আসার জন্য 3 দ্বারা গুণ করা লাগবে উপর নিচে, তাহলে এইখানে 90 চলে আসবে। এইখানে তো আমাদের 90 আছেই। আচ্ছা, এরপরে আমাদের এইখানে 90 নিয়ে আসার জন্য পরে 3 দ্বারা গুণ করলে 3 90 93 90 পাই। আর এইখানে 90 নিয়ে আসার জন্য 30 দ্বারা গুণ, তাহলে 30 দ্বারা গুণ করলে 150। আর এইখানে হচ্ছে 90। আচ্ছা, আমরা সবগুলা হরগুলা একই নিয়ে আসলাম। তো এখন আমাদের এইগুলাকে ভাঙানো লাগবে। তো এখন আমরা কিভাবে ভাঙাবো? তো এখন এইগুলাকে আমাদের ভাঙানোর জন্য দেখ, আমাদের এইটা যেহেতু এটা 90 এর, দেখ এইখানে আমরা যদি পাই দ্বারা যদি যোগ বিয়োগ করি, সো এটা পাই দ্বারা যোগ বিয়োগ করলে উপরে 90 হবে। সো 11টা অনেক মানে 90 এর সাপেক্ষে অনেক ছোট হয়ে যায়। সো আমরা এটাকে এখানে রেখে দিলাম। আচ্ছা, এইখানে কস, আবারও এইটাকে 3 পাই/90 এর সাপেক্ষে ভাঙানো অনেক, মানে ভাঙানো বলতে কি, আমরা যে আগের ক্লাসে যেগুলো মানে ভাঙাইছিলাম আর কি, পাই প্লাস দিতাম অথবা মাইনাস দিতাম, তারপর হরটা ঠিক রাখতাম। তাহলে দেখ, তুই যদি এখানে 90 তো আমাদের নিচে আছে, তো এটা 90 পাই এর সাথে তো যোগ বিয়োগ এইখানে করা লাগবে না, তো 11 পাই এখানে আনতে গেলে 79 বিয়োগ করা লাগবে বা যোগ করা লাগবে। সো এত এত বড় সংখ্যা তো নিয়ে এসে লাভ নেই, আবার এইটাকে আবার ভাঙানো লাগবে। সো যেগুলো ছোট আছে আমরা সেগুলোকে রেখে দিলাম। আচ্ছা, এইখানে দেখ, আমরা এই যে এইটাকে এখন আমরা ভাঙাইতে পারি। আমরা এটাকে ভাঙাইলে কি করব? পাই নিয়ে আসবো, নিচে 90, তাহলে এখানে হবে 90 পাই আর উপরে 101, তাহলে আর লাগে 11 পাই, তাহলে আমরা 11 পাই যোগ করে দিলাম। আচ্ছা, এরপরে সেম কাজটা এখানে করতে পারি। এইখানে পাই নিয়ে আসলাম, নিচে আছে 90, তাহলে 90 পাই আর লাগে আমাদের 3 পাই, তাহলে এখানে প্লাস যোগ করে দিলাম। আচ্ছা, তো এইখানে দেখ, এইখানে আমরা যেটা করতে পারি, যে আমরা যদি এখানে 2 পাই নিয়ে আসি, 2 পাই নিয়ে আসলে আমাদের কি সুবিধা হবে? দেখ, আমাদের সুবিধা হবে যে এইখানে হবে 90 × 180, তাহলে বিয়োগ করতে হবে 30 পাই। আমরা এটা এটা কেন করলাম? কারণ আমাদের 30 আর 90 এইখানে আমাদের আহ কি হবে, আমরা এখানে কাটাকাটি করতে পারবো। তো তাহলে এখানে 180 থেকে এটা বিয়োগ করে দিলাম। তো এইখানে আমরা তো এখানে কোনো চেঞ্জ করি নাই, যে 11 পাই/90, এইখানে হচ্ছে আমাদের কস 3 পাই/90। আচ্ছা, এইখানে দেখ, এইখানে এখন আমাদের কি হবে এটা? দেখ, পাই বলতে কি, পাই হলে আমাদের যেহেতু পাই/2 এর বিজোড় গুণিতক, সো সাইন চেঞ্জ হবে না। আচ্ছা, সাইন চেঞ্জ হইলো না। এখন পাই প্লাস সামথিং, পাই প্লাস সামথিং মানে কোন চতুর্ভাগে? তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে সাইন নেগেটিভ, তাহলে এখানে আসবে একটা নেগেটিভ। অ্যাঙ্গেলের মান কত? 11 পাই/90। সেম ভাবে যেহেতু জোড় গুণিতক, কস চেঞ্জ হবে না। পাই প্লাস সামথিং মানে তৃতীয় চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে হলে চিহ্ন হবে নেগেটিভ, তাহলে 3 পাই/90। আর এইখানে দেখ সেম ভাবে, এই যে আমাদের জোড় গুণিতক, জোড় গুণিতক হলে কস চেঞ্জ হবে না। আচ্ছা, চেঞ্জ হইলো না। পাই/2 এর জোড় গুণিতক মানে 2 পাই, মানে কি 4 × পাই/2, তার মানে পাই/2 এর জোড় গুণিতক হইলে তো চেঞ্জ হবে না। আচ্ছা, এরপরে এইখানে তাহলে এটা আমাদের কোন চতুর্ভাগে? 2 পাই মাইনাস সামথিং। সো এই পর্যন্ত 2 পাই মাইনাস সামথিং মানে যে আমাদের চতুর্থ চতুর্ভাগে চলে আসবে। এগুলা ফার্স্ট ক্লাসে অনেক অনেক ডিটেলসে পড়ানো হয়েছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের যেহেতু চতুর্থ চতুর্ভাগে কস এবং সেক পজিটিভ, সো এখানে চিহ্নটা পজিটিভই হবে, তাহলে এখানে আসবে আমাদের 30 পাই/90। দেখ, এইখানে আমাদের কাটাকাটি করে সব এই চারটা জিরো হয়ে যাবে, এবং এইখানে হচ্ছে আমাদের পাই/90।
3। তাহলে cos পাই বাই 3 মানে কত? cos পাই বাই 3 মানে cos 60°। তো cos 60°-র মান কত? cos 60°-র মান হচ্ছে হাফ। আমরা জানি cos 60°-র মান কত? cos 60°-র মান হচ্ছে হাফ। এগুলো মুখস্থ রাখতে হবে যে cos 60°-র মান হচ্ছে হাফ। হ্যাঁ, আমাদের অ্যান্সার মিলে গেছে। আচ্ছা, তো এই ম্যাথটা আশা করি বুঝতে পারছিস। ইজি ম্যাথ ছিল একটা। আচ্ছা, এরপরে আমাদের কি কি বলছে? মান নির্ণয় করো। আচ্ছা দেখি। আচ্ছা, তো এইখানে আমাদের বলছে cos স্কোয়ার পাই বাই 15। সো যেইটা আমাদের মানে ছোট, সেটা আমরা এখানে যে ওই অবস্থায় রেখে দিব। আচ্ছা, এরপরে আমাদের কি cos স্কোয়ার 13 পাই বাই cos স্কোয়ার 13 পাই বাই 30। তো এখন আমাদের এটাকে ভাঙানো লাগবে। আচ্ছা, তো এখন এইটাকে ভাঙানোর জন্য আমরা যে কালকের যে ট্রিকটা ছিল, যে আমরা এখানে পাই নিয়ে আসতাম। আচ্ছা, পাই নিয়ে আসলে আমাদের এখানে কি হবে? পাই নিয়ে আসলে আমাদের তো যদি আমরা পাই নিয়ে আসি, আচ্ছা দেখ আমি তোকে লিখে বোঝাই যে পাই নিয়ে আসলে এখানে কি হবে? নিচে আছে কত? 30। তাহলে এখানে হবে 30 পাই থেকে 13 নিয়ে আসতে গেলে আমাদের এখানে কি আনতে হবে? 17 নিয়ে আসতে হবে। তো ওই জিনিসটা আমাদের আবারও ভাঙানো লাগে। আচ্ছা, এই জিনিসটা এখন যে পাই বাই 2 দিয়ে কিভাবে ভাঙানো যায় এইটা শিখতে হবে। আচ্ছা, তো এইখানে 17 পাই আসলে আমাদের এইখানেও 17 পাই আসবে। তো 17 পাই আসলে আমরা এটাকে কাটাকাটি করে দিতে পারি। কাটাকাটি করে দিতে পারি না? হুম। আচ্ছা, আমরা এটা লিখি। আচ্ছা, তুই মানে যেভাবে আমরা মানে প্রথম দিন বুঝছি ওইটাই করি। তাহলে এখানে পাই দিলে কত হবে? 30 মাইনাস আমাদের দিতে হবে 17। আচ্ছা, করলাম। এরপরে আছে আমাদের কি? এরপরে দেখ আমরা এটা ভাঙানো তো সিম্পল। এইখানে পাই, নিচে আছে 15, তাহলে উপরে 16 মানে একটা পাই জাস্ট যোগ করে দিব, শেষ। এরপরে আছে cos স্কোয়ার, এটা তো আরো আরো সোজা। পাই, নিচে আছে 30, তাহলে উপরে 47 হলে 17 পাই যোগ করে দিব। আচ্ছা, গেল। তাহলে এইখানে আমাদের কি থাকে? এইখানে আমাদের থাকে cos স্কোয়ার পাই বাই 15। আর এইখানে আমাদের কি থাকবে তাহলে? হিসাব কর। এইখানে থাকবে আমাদের cos স্কোয়ার, আচ্ছা দেখ, প্লাস এখানে cos স্কোয়ার, এখানে এখানে পাই বাই 2 এর জোড় গুণিতক, পাই বাই 2 এর জোড় গুণিতক হলে আমাদের কি হবে? cos তো cosই হবে। আচ্ছা, অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেলটা হচ্ছে 17 পাই বাই 30। 17 পাই বাই 30। এখন এই অ্যাঙ্গেলটা আমাদের কোন চতুর্ভাগে? পাই মাইনাস সামথিং, পাই মাইনাস সামথিং হলে এটা আমাদের কোন চতুর্ভাগে হবে? প্রথম চতুর্ভাগে, সরি, দ্বিতীয় চতুর্ভাগে। তো দ্বিতীয় চতুর্ভাগে হইলে এখানে কজের চিহ্ন কি? নেগেটিভ। তাহলে এইখানে বসবে একটা নেগেটিভ, আর উপরে তো স্কোয়ার আছে। সেম ভাবে এইখানে cos তো cosই হবে, এইখানে পাই বাই 15 হবে, এবং আমাদের এইখানে কজের এটা আমাদের কোন চতুর্ভাগে? পাই প্লাস সামথিং মানে তৃতীয় চতুর্ভাগে কজের চিহ্ন নেগেটিভ, এখানে একটা নেগেটিভ, এর উপরে স্কোয়ার। সেম ভাবে এইখানেও আমাদের cos 17 পাই বাই 30, এখানে চিহ্ন কি হবে? পাই প্লাস সামথিং মানে নেগেটিভ স্কোয়ার। তো দেখ এখানে আমাদের মাইনাস আসলেও এখানে আমাদের স্কোয়ারের জন্য মাইনাসটা কিন্তু চলে যাবে। তাহলে এখানে হবে cos স্কোয়ার পাই বাই 15, এটা হবে আমাদের cos স্কোয়ার 17 পাই বাই 30, এবং এটা হবে আমাদের cos স্কোয়ার পাই বাই 15, এবং এইটা হবে আমাদের cos স্কোয়ার 17 পাই বাই 30। আচ্ছা, তো এখন এইখানে আমাদের যে জিনিসটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে, এখন দেখ, এখন আমরা জানি যে আমাদের এই লাইন থেকে কিন্তু কোনো ফলাফল আমরা নিয়ে আসতে পারবো না। আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান আমাদের 1 হয়। So, আমরা এইটা জানি।
এখন এখন দেখ, এখন আমাদের এখানে কজ স্কোয়ার থিটা মানে কি? কজ স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো কজ স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো কজ স্কোয়ার থিটা জায়গায় যদি আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা এখানে লিখি, আচ্ছা তাহলে দেখ, আমরা যদি এখন এটাকে অন্যভাবে যদি ভাঙানোর চেষ্টা করি, যে কজ স্কোয়ার এইখানে পাই বাই 15, এইখানে কজ স্কোয়ার, এখানে আমরা যদি পাই বাই 2 নিয়ে আসি, নিচে আছে 30, তার মানে এটা হবে 15, আর এইখানে 2 পাই। আচ্ছা এখন দেখ, এখন মানে আমাদের টার্গেট হচ্ছে যে এখানে সাইন স্কোয়ারটা নিয়ে আসা। সাইন স্কোয়ারটা নিয়ে আসলে আমাদের এই যে এইটা সমান 1 লিখতে পারবো এই সূত্র অনুযায়ী। তো এখন এখানে পাই বাই 2 এর সাপেক্ষে ভাঙার যে নিয়মটা, এটা একটু বোঝ। দেখ, আমরা যখন এইখানে ধর পাই যখন লিখবো, যে পাই এইখানে আছে 30, তাহলে আমাদের লসাগুতে যাবে কত? সরি, আমাদের লবে যাবে কত? 30। তো 30-এর সাপেক্ষে আমরা এখানে যোগ বিয়োগ করে লিখতাম, যোগ হইলে যোগ, বিয়োগ হইলে বিয়োগ। কিন্তু আমরা যখন এখানে পাই বাই 2 লিখবো, নিচে থাকবে 30, পাই থাকলে যদি 30 যায় উপরে, তাহলে পাই বাই 2 থাকলে আমাদের উপরে যাবে 15। এই জিনিসটা মাথায় রাখতে হবে, কারণ এখানে 2 দ্বারা তো 30 কে তো ভাগ হবে। তাহলে আমাদের এখানে এই যে, তাহলে আমাদের উপরে গুণ হবে কত? 15। তাহলে উপরে যাবে 15, আছে কত? 17। তাহলে আমাদের আর এখানে কত যোগ করতে হবে? 2 যোগ করতে হবে। আশা করি এই নিয়মটা বুঝছিস। আচ্ছা, সেম ভাবে এইখানে কজ স্কোয়ার পাই বাই 15 আছে, এবং এই যে আমরা একটু আগে যেটা করলাম, এইটা এটা তো একই। তাহলে এইখানে পাই বাই 2 দিব। যদি এইখানে 30 থাকে, তাহলে আমাদের 2 দ্বারা এই যে 2 আর 30 এর লসাগু কত? 30। তাহলে তাহলে ভাগ হবে না, 30 ভাগ 2 15। তাহলে উপরে যাবে 15, আর আমাদের আর কত যোগ করতে হবে? 2 পাই যোগ করতে হবে। আচ্ছা, তো দেখ এইখানে আছে আমাদের কত? কজ স্কোয়ার পাই বাই 15। আচ্ছা, এখন আমাদের পাই বাই 2 এর বিজোড় গুণিতক, তার মানে কজ হয়ে যাবে সাইন। এরপরে 2 পাই বাই 15 মানে কত? আমরা একবারে লিখি 2 পাই বাই 15 মানে পাই বাই 15। আচ্ছা, এখানে চিহ্ন প্লাস হোক না মাইনাস হোক আমাদের দেখার দরকার নেই, কারণ এই স্কোয়ারের জন্য ওইটা আলটিমেটলি প্লাসই হয়ে যাবে। সেম ভাবে এইখানে আমাদের কজ স্কোয়ার পাই বাই 15, এবং সেম ভাবে এইটাও আমাদের সাইন স্কোয়ার পাই বাই 15 হবে। তাহলে দেখ, এইটা মিলে 1, এইটা মিলে 1, কারণ কজ স্কোয়ার থিটা যদি অ্যাঙ্গেলের মানগুলো সমান হয়, তাহলে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে 1 হয়। তাহলে এটা সমান 1, এটা সমান 1, তাহলে আমাদের অ্যান্সার হবে 2। ম্যাথটা আশা করি বুঝছিস। তাহলে পাই বাই 2 এর সাপেক্ষে কিভাবে ভাঙানো লাগে, এটা হচ্ছে এখানে আমাদের একটু বুঝতে হবে, যে পাই বাই 2 এর সাপেক্ষে আমাদের এখানে কিভাবে ভাঙানো লাগে। আচ্ছা, তো ট্যান থিটা সমান এত, কস থিটা সমান ঋণাত্মক হলে এত, এত সমান দেখাও যে এত। আচ্ছা, তো এইগুলা ম্যাথ আমাদের 8.2 তেও ছিল একটু। তো ওইগুলা যদি ভালোভাবে বুঝিস, তাহলে এগুলাতে কোনো সমস্যা হবে না। সো ট্যান থিটা সমান কি বলছে আমাদের? ট্যান থিটা বলছে আমাদের 5/12। আচ্ছা, তো এখানে একটা জিনিস খেয়াল কর, এখানে বলছে ট্যান থিটা এত, এবং কস থিটা আমাদের কি? কস থিটা হচ্ছে নেগেটিভ। আচ্ছা, তাহলে আমরা এখানে আমাদের যে আমাদের বাকি সাইন থিটার মান লাগবে, কস থিটার মান লাগবে, সেক থিটার মান লাগবে। তো এইগুলো বের করার জন্য তো আমরা অবশ্যই একটু ত্রিভুজ আঁকবো। এটাকে আমরা যদি অ্যাঙ্গেল ধরি, তাহলে এটা এ, এটা বি, এটা সি। ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে আমরা যদি এখানে পিথাগোরাসের উপপাদ্য দেই, এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, এইখান থেকে মান বের করে দেখবি এসি এর মান আসবে 13। তো আমরা এখানে দিলাম 13। আচ্ছা, এখন একটা জিনিস বুঝ, যে এখানে ট্যান থিটার মানটা পজিটিভ। ট্যান থিটার মান আমাদের পজিটিভ কোন চতুর্ভাগে? তৃতীয় চতুর্ভাগে অথবা প্রথম চতুর্ভাগে। সো আমাদের এটা তাহলে অ্যাঙ্গেলটা আমাদের কোন কোন চতুর্ভাগে হইতে পারে? প্রথম চতুর্ভাগে হইতে পারে অথবা তৃতীয় চতুর্ভাগে হইতে পারে ট্যান থিটার মান অনুযায়ী। কিন্তু এখানে বলেই দিছে যে কস থিটা নেগেটিভ। সো কস থিটা কি প্রথম চতুর্ভাগে নেগেটিভ না? তো তাহলে কস থিটা নেগেটিভ এবং ট্যান থিটা পজিটিভ, এই দুইটাই আমাদের কোন চতুর্ভাগের ক্ষেত্রে সত্য?
তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে সত্য। তাহলে অ্যাঙ্গেলটা আমাদের কোথায় হবে? তৃতীয় চতুর্ভাগে। তাহলে এখানে লিখবি যে এখানে এটা বাংলায় লিখবি, মানে বাংলায় বলতে যেহেতু ট্যান থিটা আছে আমি লিখে দেই, যেহেতু ট্যান থিটা ধনাত্মক ও কস থিটা ঋণাত্মক, তাহলে তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? অতএব থিটা আমাদের তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। সো আমরা এটা লিখতে পারবো যে থিটা আমাদের তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, এটা আমরা লিখতে পারবো। আচ্ছা, তো এখন আমাদের এখানে কার কার মান লাগবে? সাইন থিটার মান লাগবে। এখন আমাদের এই তৃতীয় চতুর্ভাগের সাইন থিটা পজিটিভ নাকি নেগেটিভ? সাইন থিটা নেগেটিভ। সো এইখানে আগেই একটা মাইনাস চলে আসবে, কারণ তৃতীয় চতুর্ভাগের সাইন থিটা নেগেটিভ আমরা জানি। সো আমাদের তাহলে ত্রিভুজ থেকে সাইন থিটার মান কি? লম্ব বাই অতিভুজ। এরপরে দেখ কস মাইনাস থিটা মানে প্লাস কস থিটা, তো আমরা এখানে কস থিটার মানটা লিখি। সো আমাদের তো প্রশ্নেই বলে দেওয়া কস থিটা ঋণাত্মক, তাহলে কস থিটা হবে ঋণাত্মক। কস থিটা মানে ভূমি বাই অতিভুজ আমরা জানি। এরপরে কস থিটার উল্টা হচ্ছে সেক থিটা, সো কস থিটা উল্টা হলে সেক থিটা উল্টা হবে, আমরা এটা জানি। এবং চতুর্ভাগের নিয়ম থেকে এটাও জানি যে তৃতীয় চতুর্ভাগে সেক থিটা আমাদের কি? সেক থিটা নেগেটিভ। তাহলে আমাদের ট্যান থিটার মান তো দেয়া আছে, তাহলে এখন আমরা যদি মানটা বের করি, তাহলে দেখ উপরে সাইন থিটা আর এইটা লিখে তারপরে কস মাইনাস থিটা যে প্লাস কস থিটা এটা লিখে দিবি। আমি এক লাইন স্কিপ করে লিখলাম সেক মাইনাস থিটা প্লাস সেক থিটা, এটাও জানিস। তাহলে এখানে ট্যান থিটা, তাহলে আমাদের উপরে কি থাকতেছে? উপরে -5/13, কস থিটা মানে হচ্ছে -12/13, সেক থিটা মানে হচ্ছে -13/12, ট্যান থিটা মানে হচ্ছে +5/12। আচ্ছা, তাহলে উপরে হচ্ছে আমাদের একটা মাইনাস, আমরা যদি একটু কমন নেই তাহলে এখানে থাকবে 13, 5 + 12। আর আমাদের এইখানে মাইনাস যদি আমরা কমন নেই 12, তাহলে এখানে 13 -5, মাইনাস মাইনাস বাদ, তাহলে উপরে থাকে 17/13 আর নিচে থাকে 12/8, এটা থাকে। আচ্ছা, তাহলে এইখানে যদি আমরা 4 দ্বারা যদি কাটাকাটি করি, এখানে 3, এইখানে থাকবে 2, উপরে 3 17 51, নিচে 13 দুগুণ 26, এই যে মিলে গেছে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো এটা তো সহজ ছিল আমাদের। এরপরে আমরা যদি পরের ম্যাথটা সলভ দেখি, যে আমাদের 26 নাম্বার। সো 26 এখানে আমাদের কি হবে? দেখ আমাদের বলে দিছে ট্যান থিটা সমান -√3 এবং আমাদের অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রির চেয়ে বড়, 280-র চেয়ে ছোট। 90 ডিগ্রির চেয়ে বড় এবং 280-র চেয়ে ছোট। এখন এটা আমাদের কি হইতে পারে? 90 ডিগ্রি থেকে বড় হলে প্রথম, সরি, দ্বিতীয় চতুর্ভাগে হইতে পারে, তৃতীয় চতুর্ভাগে হইতে পারে, এবং 280 থেকে ছোট বলতে চতুর্থ চতুর্ভাগেও যাইতে পারে। তো এই অ্যাঙ্গেলটা কোন চতুর্ভাগে হবে? তৃতীয় চতুর্ভাগে তো হবে না, কারণ আমাদের তৃতীয় চতুর্ভাগে ট্যান থিটা পজিটিভ। তো এই অ্যাঙ্গেলটা কি আমাদের তৃতীয় চতুর্ভাগে যাবে? এই অ্যাঙ্গেলটা কিন্তু তৃতীয় চতুর্ভাগে যাবে না, এটা যাবে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ অথবা প্রথম, সরি, চতুর্থ চতুর্ভাগ। আর হ্যাঁ, তাহলে এইখানে আমাদের কোনটা, এই যে কোনটি দ্বিতীয় অথবা চতুর্থ চতুর্ভাগে অবস্থিত, এই জিনিসটা বুঝতে হবে যে দ্বিতীয় অথবা আমাদের চতুর্থ চতুর্ভাগে অবস্থিত, আমরা এটা বুঝতে পারলাম। আচ্ছা, ট্যান আমাদের কত ডিগ্রির মান? √3। ট্যান আমাদের কত ডিগ্রির মান? √3। ট্যান 60, হ্যাঁ, ট্যান 60 ডিগ্রি মান √3, তাহলে আমরা লিখতে পারি -tan 60 ডিগ্রি মানে হচ্ছে π/3, আমরা এটা লিখতে পারি।
এখন আমাদের অ্যান্সার কি এখানে π/3 হবে? π/3 তো আমাদের অ্যান্সার হবে না। π/3 মানে 60 ডিগ্রি, মানে প্রথম চতুর্ভাগ, এটা তো আমাদের প্রথম চতুর্ভাগে যাবে না। সো আমাদের অ্যান্সারটা এখানে তাহলে π/3 কিন্তু হচ্ছে না। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কিভাবে বের করা লাগবে? দেখ, এই টাইপের অ্যান্সার বের করার এই ম্যাথটা ভালোভাবে বুঝতে হবে। এইটা আমাদের অ্যাঙ্গেলটা দ্বিতীয় চতুর্ভাগে নিয়ে যেতে হবে অথবা প্রথম চতুর্ভাগে নিয়ে যেতে হবে। অ্যাঙ্গেলটা আমি যদি এখন দ্বিতীয় চতুর্ভাগে নিয়ে যাইতে চাই, তাহলে আমার এখানে কি করতে হবে? দেখ, আমাদের এখানে পাই নিয়ে আসতে হবে, বা π/2 এর জোড় গুণিতক নিয়ে আসতে হবে, কারণ ট্যান কে ট্যানই রাখতে হবে, ট্যান কে চেঞ্জ করা যাবে না। তো আমরা যদি π/2 এর জোড় গুণিতক অথবা পাই নিয়ে আসি, তাহলে তো ট্যান চেঞ্জ হচ্ছে না। তাহলে আমাদের এখানে ট্যান ট্যানই আছে। আচ্ছা, এখন আমাদের এই অ্যাঙ্গেলটাকে আমাদের কোথায় নিয়ে যেতে হবে? দ্বিতীয় চতুর্ভাগে। তো দ্বিতীয় চতুর্ভাগে নিয়ে যাইতে গেলে আমরা কি লিখবো? পাই থেকে সামথিং বিয়োগ করে দিব। তার মানে আমাদের পাই থেকে আমাদের এইখানে যে অ্যাঙ্গেলটা আছে π/3, সেইটা বিয়োগ করে দিব। এখন একটা জিনিস দেখ, আমরা এই লাইন থেকে এই লাইনটা লিখলাম। এখন তুই যদি আগের নিয়ম অনুসারে তুই যদি এইটা মনে করিস যে পাই মাইনাস π/3, দেখ আমরা উল্টা লিখলাম। এই লাইন সমান কি লেখা যায়? যেহেতু π/2 এর জোড় গুণিতক, তার মানে ট্যান ট্যানই থাকবে π/3। এই কোণটা আমাদের কোন চতুর্ভাগে? পাই মাইনাস সামথিং, মানে দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে ট্যানের চিহ্ন কি? মাইনাস, তাহলে মাইনাস। তো এইটা সমান, যেহেতু এইটা লেখা যায়, আমরা ম্যাথ করার সুবিধার্থে এইটা সমান এইটা লিখলাম। বুঝতে পারছিস? আচ্ছা, তাহলে এখন আমাদের এখানে কি হবে? এখন আমাদের এইখানে হবে যে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ট্যান, এটা কি হবে? এখানে লসাগু করলে হবে টোয়াইস π/3। তাহলে ট্যান ইনভার্স আর ট্যান বাদ, এইখানে হবে থিটার মান হবে টোয়াইস π/3। একটা মান আমরা পেয়ে গেলাম। এই মানটা আমাদের কোন চতুর্ভাগে পাইলাম? এই মানটা আমরা পাইলাম তৃতীয় চতুর্ভাগে। সো এই মানটা আমরা তৃতীয় চতুর্ভাগের, সরি কি বলতেছি, এই মানটা আমরা পাইলাম, আমরা দ্বিতীয় চতুর্ভাগের জন্য এই মানটা পাইলাম। সো আমাদের আরেকটা অ্যাঙ্গেল আমাদের কই আছে? আরেকটা অ্যাঙ্গেল আছে চতুর্থ চতুর্ভাগে। সো সেম জিনিসটাকে এখন আমরা চতুর্থ চতুর্ভাগে নিয়ে যাব, যে মাইনাস টেন π/3। এখন আমরা এটাকে চতুর্থ চতুর্ভাগে নিয়ে যাওয়ার জন্য, দেখ আমাদের এখন কাজ কি হবে? আমাদের এখন কাজ হবে ট্যানটাকে সেম রাখা। তো ট্যানটাকে সেম রাখার জন্য আমরা কি করব? জোড় গুণিতক নিয়ে আসবো। বাট চতুর্থ চতুর্ভাগে নিয়ে যাওয়ার জন্য আমরা 2π নিয়ে আসতে পারি, কারণ 2π মানে চতুর্থ চতুর্ভাগ। 2π থেকে আমরা যদি সামথিং বিয়োগ করে দেই, তাহলে এটা চতুর্থ চতুর্ভাগেও থাকবে। দেখ, সেম জিনিস, সেম জিনিস আমরা জাস্ট লাইনটা উল্টা করে লিখলাম। তুই যদি এর আগে যেগুলা যেগুলো বুঝাইছি, দেখ এইটা আমাদের কই যাবে? 2π মানে π/2 এর জোড় গুণিতক চেঞ্জ হবে না, ট্যান ট্যানই থাকবে π/3। এটা আমাদের কোন চতুর্ভাগে? এই অ্যাঙ্গেলটা 2π মাইনাস সামথিং চতুর্থ চতুর্ভাগ, চিহ্ন নেগেটিভ। তার মানে এই লাইন থেকে আমরা জাস্ট এই লাইনটা একটু উল্টাই লিখলাম। আচ্ছা, সেম ভাবে এখানে আমাদের কি হবে? তাহলে ট্যান আর ট্যান বাদ যাবে, তাহলে থিটা হবে আমাদের পরে 6π মাইনাস পাই, মানে লসাগু করার পর আর কি, তাহলে 5π/3। আচ্ছা, এইটা আমরা এই অ্যাঙ্গেলটা কই পেলাম? চতুর্থ চতুর্ভাগে। তাহলে আমাদের এইটা একটা অ্যান্সার, এইটা একটা অ্যান্সার। সেখানে আমাদের দুইটা অ্যান্সার বের হবে। সো এই জিনিসটা আশা করি বুঝতে পারছি, যে এই যে আমরা এই লাইন থেকে এই লাইনটা কিভাবে লিখলাম, এইটা বুঝতে পারাটাই, যদি বুঝে থাকিস তাহলে সামনে আরো অনেকগুলো ম্যাথ করতে সুবিধা হবে। আচ্ছা, এরপরে আমাদের কি আছে? এরপর আছে আমাদের সমাধান করো। আচ্ছা, সমাধান করি 27 নম্বর। তো এইখানে আমাদের অ্যাঙ্গেলটা বলে দিচ্ছে 0 ডিগ্রি থেকে বড় হবে এবং 90 ডিগ্রি থেকে ছোট হবে এর মাঝে। তাহলে এইটা আমাদের কোথায় আছে? এটা আছে আমাদের প্রথম চতুর্ভাগে। আচ্ছা, তো সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু √2। এইখানে আমাদের নিয়ে আসতে হলে বর্গ করে দেয়া লাগবে, যে এটা আমাদের √2 মাইনাস কস থিটা। তো এইখানে হবে আমাদের সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে স্কোয়ার করে দিলে শুধুমাত্র 2 থাকবে, তারপরে 2 ইন্টু √2 কস থিটা, এইখানে থাকবে কজ স্কোয়ার থিটা।
দেখ আমরা কিন্তু সরাসরি কস থিটাকে কিন্তু আমরা ভাঙাইতে পারি না, সো আমাদের সাইন স্কোয়ার থিটা অথবা কজ স্কোয়ার থিটাকে আমরা ভাঙাইতে পারি। তো সেই হিসাবে আমরা এখানে দেখ এইখানে যেহেতু কস থিটা আমাদের মানে পাওয়ার হিসেবে নাই, মানে যেটা সিঙ্গেল অবস্থায় আছে ওইটাকে ভাঙানো যাবে না, সো আমরা সাইন স্কোয়ার থিটাটাকে ভাঙায় সবকিছু কজ স্কোয়ার থিটার ফরম্যাটে নিয়ে আসবো। দেখ আমরা এইটাকে ভাঙায় কজ স্কোয়ার থিটার ফরম্যাটে নিয়ে আসবো। তো সাইন স্কোয়ার থিটা মানে কি 1 - cos² থিটা, এটা আমাদের জানা আছে। এইখানে 2 - 2√2 cos থিটা, আর এইখানে cos² থিটা আছে। এখন সবগুলাকে আমরা এক সাইডে নিয়ে আসি। আমরা যদি এটাকে এই সাইডে এনে যোগ করে দিই তাহলে এখানে হবে 2 cos² থিটা -2√2 cos থিটা, এবং 2 থেকে 1 বিয়োগ করে দিলে হবে আমাদের এখানে +1। আচ্ছা আমাদের এখানে এটা হচ্ছে। আচ্ছা এখন আমরা এখানে কি করব? এখন আমরা এখানে মিডিল টার্ম করব। সো এখানে মিডিল টার্ম √2, তাহলে এখানে √2 cos থিটা, √2 cos থিটা। আচ্ছা দেখ এখানে মিডিল টার্মও করা যাবে, অথবা এখানে বর্গের সূত্রটা নিয়ে আসা যাবে। দেখ আমরা এখানে কিভাবে বর্গের সূত্র নিয়ে আসতে পারি। √2 cos থিটা তার উপরে স্কোয়ার -2 × √2 cos থিটা × 1 + 1 স্কোয়ার। আচ্ছা তো আমরা এখানে কি লিখতে পারি যে √2 cos থিটা -1 এর উপর হোল স্কোয়ার। তাহলে আমাদের cos থিটা সমান কি আসে? cos থিটা সমান আসে আমাদের 1/√। সো আমাদের cos থিটা, আর আমাদের cos কত ডিগ্রির মান 1/√2? 45 ডিগ্রি। 45 ডিগ্রি মানে π/4। তাহলে অ্যান্সার হবে থিটার মান হচ্ছে π/4। দেখ π/4 মানে 45 ডিগ্রি। আমাদের প্রশ্নেই বলে দিছে এটা 0 থেকে বড়, 90 থেকে ছোট। তো আমাদের অ্যান্সার আমাদের প্রশ্নের শর্তের সাথে মিলে গেছে। আচ্ছা এরপরে আমাদের যেটা বলছে, এরপরে বলছে আমাদের 28 নাম্বার। সো 28 নম্বরে আমাদের বলছে যে সাইন স্কোয়ার থিটা -cos² থিটা = cos থিটা। আচ্ছা আমি এর আগেও বললাম আমরা সরাসরি cos থিটাকে ভাঙাইতে পারবো না, সাইন স্কোয়ার থিটাকে অথবা cos² থিটাকে আমরা ভাঙাইতে পারি। এখন এখন হচ্ছে যে আমাদের এইখানে যেহেতু cos থিটা সিঙ্গেল অবস্থায় আছে, সেহেতু আমরা এখানে সাইন স্কোয়ার থিটাকে ভেঙে cos² থিটাতে নিয়ে যাব। তাহলে এখানে 1 - cos²থিটা, এখানে -cos²থিটা তো আছে আগে থেকে, এইখানে হচ্ছে আমাদের cos থিটা। তাহলে এখানে হবে আমাদের 1 - 2 cos²থিটা, এইদিকে হচ্ছে আমাদের cos থিটা। তো এখন যেহেতু আমরা মিডিল টার্মের ফর্মেটে নিয়ে যাব, সেহেতু আমরা এটাকে ওইদিকে নিয়ে যাব। তাহলে ওইদিকে নিয়ে গেলে এইটা হয়ে যাবে প্লাস, এইখানে cos থিটা প্লাস অবস্থায় থাকবে, আর 1 হয়ে যাবে আমাদের মাইনাস। আচ্ছা এখন এটাকে মিডিল টার্মের ফরম্যাটে আমরা এখানে এখানে কিভাবে নিয়ে যাব? আচ্ছা দেখ এইখানে তুই cos থিটা থেকে x বিবেচনা কর, তাহলে 2x² + x - 1। তাহলে যদি এটা আমাদের সামনে একটা গুণ থাকে, তো এইটা আমাদের এই যে এই ধ্রুব সংখ্যাটার সাথে গুণ হয়ে যায়, তার মানে 2। তার মানে দেখ এখানে কি হবে 2x², এখানে কত হবে -2 না? তাহলে -2 হলে তাহলে আমাদের 2x - x - 1 এইটা আমাদের দেয়া লাগবে। মিডিল টার্মের এই নিয়মটা তো জানিস। তাহলে এখানে আমাদের কি হবে 2 cos² থিটা +2 cos থিটা, মানে যেহেতু যোগফল হইতে হবে +1 আর গুণফল হইতে হবে -2। আর কারণ এখানে দুইটা ধ্রুব সংখ্যার সাথে গুণ হয়ে যাবে, তাহলে এখানে হবে -cos থিটা, এখানে হবে -1 সমান 0। তাহলে এখানে 2 cos থিটা এখানে কমন চলে আসে। তাহলে 2 cos থিটা যদি আমাদের এখানে কমন চলে আসে তাহলে এখানে কি হবে? এখানে হচ্ছে আমাদের এইখানে হচ্ছে cos থিটা +1, আর এখানে -1 কমন নিলে cos থিটা +1।
1। তাহলে এখানে কি হচ্ছে 2 cos থিটা মাইনাস 1, আর এখানে হচ্ছে আমাদের cos থিটা প্লাস 1। ওকে, তাহলে এখানে আমাদের cos থিটা সমান এইটা, আমরা যদি এইটা সমান 0 ধরি তাহলে cos থিটা সমান হচ্ছে একবার আমাদের প্লাস হাফ, এবং এইখানে হচ্ছে আমাদের cos থিটা সমান হচ্ছে আমাদের মাইনাস 1। আচ্ছা, তো আমাদের তাহলে আমাদের cos থিটার মান একবার প্লাস হাফ আসলো, আর একবার আমাদের মাইনাস 1 আসলো। আচ্ছা, cos থিটার মান আমাদের মাইনাস 1, তো cos cos কত ডিগ্রির মান মাইনাস 1, cos 180 ডিগ্রির মান হচ্ছে মাইনাস 1। এইটা জানতে হবে ভালোভাবে যে cos 180 ডিগ্রির মান হচ্ছে মাইনাস 1। cos 180 ডিগ্রির মান মাইনাস 1। আচ্ছা, এইখানে আমাদের যে প্রশ্নে যে ব্যবধিটা আমাদের এই বলে দিছে সীমাটা, এটা কি 0 থেকে বড়, 280 থেকে ছোট? তার মানে এটা আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যে কোনো চতুর্ভাগেই হইতে পারে, কারণ অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে, সো এটা আমাদের যে কোনো চতুর্ভাগেই হইতে পারে। এখন এইখানে দেখ, এখন এইখানে আমরা যদি এইটা নিয়ে হিসাব করি তাহলে cos থিটা আর মাইনাস 1 এর হচ্ছে cos পাই, মানে cos 180 জন্য, তাহলে আমাদের থিটার মান একটা হবে কত, পাই। সো আমাদের একটা থিটার মান হলো পাই। আচ্ছা, সো আমাদের cos হাফ, আমাদের তাহলে পাই বাই থ্রির জন্য হয় কত, পাই বাই থ্রির জন্য হয় হাফ। ওকে, তাহলে আমরা এখানে আরেকটা কি লিখতে পারি, আরেকটা আমরা লিখতে পারি যে cos পাই বাই থ্রি। এখন একটা জিনিস এইখানে বুঝতে হবে যে আমাদের যেহেতু অ্যাঙ্গেলটা এইখানে, দেখ আমরা এইখানে পাই এর মান পাইলাম, সো পাই তো আমাদের কোনো চতুর্ভাগের উপরে ওইভাবে পড়ে না, এটা আমাদের ওয়াই অক্ষের উপরে। আর পাই বাই থ্রি আমাদের কোন চতুর্ভাগে যাবে, দ্বিতীয় চতুর্ভাগে। আচ্ছা, বাট এইখানে আমাদের দেখ, সরি, প্রথম চতুর্ভাগে, পাই বাই থ্রি মান প্রথম চতুর্ভাগে, সো প্রথম চতুর্ভাগে সো আমরা একটা প্লাস মান পাইলাম, বাট cos থিটার জন্য আরেকটা চতুর্ভাগেও তো প্লাস মান পাওয়া যায়, সেটা কোন চতুর্ভাগে, চতুর্থ চতুর্ভাগে। সো ওইখানকার কোনো মান আছে কিনা সেইটাও আমাদের চেক করতে হবে। এই যে একটু আগে তো যে নিয়মটা শিখাইছিলাম যে এইখানে cos পাই বাই থ্রি, সো আমাদের যেহেতু পজিটিভ মানটা আর আমাদের কোন চতুর্ভাগে পাওয়া যাইতে পারে, চতুর্থ চতুর্ভাগ, সো আমরা সেইটাও চেক করব। সো আমাদের চতুর্থ চতুর্ভাগে নিয়ে যাওয়ার জন্য এখানে কি করা লাগবে, যে আমি তোকে তো একটু আগেই দেখাইলাম যে 2 পাই আমরা যদি নিয়ে আসি তাহলে cos চেঞ্জ হবে না, cos cosই থাকবে। আর 2 পাই মানে 360 ডিগ্রি, এখন এইটাকে চতুর্থ চতুর্ভাগী রাখার জন্য আমরা এইখানে যে আমাদের পাই বাই থ্রি জাস্ট বিয়োগ করে দিব, তাহলে এইটা আমাদের চতুর্থ চতুর্ভাগী থেকে যাচ্ছে, এবং পাই বাই টু এর জোড় গুণিতক জন্য cos চেঞ্জ হবে না। তাহলে আমাদের এখানে অ্যাঙ্গেল কি হবে, থিটা সমান হবে 2 পাই মাইনাস পাই বাই থ্রি, তার মানে 6 পাই মাইনাস পাই মানে 5 পাই বাই থ্রি। তার মানে আমাদের এইটাও একটা অ্যান্সার থিটার মান, এইটাও একটা অ্যান্সার থিটার মান, এইটাও একটা অ্যান্সার। এই জিনিসগুলা ভালোভাবে ত্রিকোণমিতিতে মাথায় রাখতে হবে যে আমাদের কোন কোন চতুর্ভাগে মান পাওয়া যাইতে পারে। তো এই ম্যাথটা আশা করি বুঝছিস। আচ্ছা, এরপরে, হ্যাঁ এরপরে আমাদের এইটা আছে উদাহরণের ম্যাথ। সো আমরা যদি এটা সলভ করি তাহলে, আচ্ছা, এখন আমাদের বলছে যে থিটার মান এত হলে বি এর মান এত, তো আমাদের বি এর মানটা কি দেওয়া আছে, গিভেন আমাদের বি হচ্ছে যে কট থিটা প্লাস কোসেক থিটা, এটা তুই পারবি। সো আমাদের থিটার মান যদি পাই বাই থ্রি হয়, মানে পাই বাই থ্রি মানে কত, পাই বাই থ্রি মানে 60 ডিগ্রি, তাহলে আমরা যদি এলএস এর মানটা বের করি, কট 60 ডিগ্রি আর হচ্ছে যে কোসেক 60 ডিগ্রি। সো কটের মান তো আমরা জানি না, টেন 60 ডিগ্রি মান √3, তাহলে কটের মান হবে 1/√3, আর আমাদের সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে কোসেকের মান হবে 2/√3, তাহলে এটা লসাগু করলে হবে 3/√3। তো এখন আমাদের উপর নিচে √3 দ্বারা গুণ কর, উপরে √3 দ্বারা গুণ, নিচেও √3 দ্বারা গুণ, তাহলে উপরে থাকবে আমাদের 3√3, নিচে থাকবে থ্রি, থ্রি থ্রি বাদ, এইখানে আসবে √3।
3। এটা খুবই সহজ। আচ্ছা, এরপরে খ নাম্বার আমাদের কি বলছে, a ইজ ইকুয়াল টু কট থিটা প্লাস কোসেক থিটা -1। এরপরে কি বলছে, কট থিটা মাইনাস কোসেক থিটা +1। আচ্ছা, এই টাইপের ম্যাথ থাকলে, এই টাইপের ম্যাথ আমাদের 8.2 তে ছিল। এই টাইপের ম্যাথ থাকলে আমাদের যেটা হরের, হচ্ছে যে আমাদের আহ মানে হরের যেটা, ওই যে মানে মাইনাস সাইনটা থাকবে, ওইটাকে মানে হরের বিপরীতটা দিয়ে আমাদের উপর নিচে গুণ করা লাগে। আমরা এই নিয়মটা আমরা জানি যে হরের এই বিপরীতটা দিয়ে আমাদের উপর নিচে গুণ করা লাগে। সো এইখানে আমাদের দেখ, হরে তো আমাদের দুইটা চিহ্ন আছে, এখন আমরা কোনটার প্লাস মাইনাস ইউজ করব। সো এইখানে আমাদের, আচ্ছা একটু দাঁড়া, আচ্ছা ওই নিয়মটা না করে আমরা এখানে আরেকটা নিয়ম ফলো করতে পারি। যদি এইখানে +1 এর জায়গায় কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা +1। আচ্ছা, এই সূত্রটা তোর মনে আছে না, যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা =1, এইটা তো মনে আছে। তো এইটা মনে থাকলে আমরা যদি এইখানে যদি এটা অ্যাপ্লাই করি, তারা দেখি হয় কিনা, তাহলে এখানে কট থিটা মাইনাস কোসেক থিটা, আর 1 এর জায়গায় আমরা লিখলাম কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, আর নিচে আসছে কট থিটা, আর এইখানে আমাদের কোসেক থিটা, আর এইখানে 1। এখন আমাদের এইটা লেখা রিজন কি, এইটা লেখা রিজন আচ্ছা তারা একটু পরেই বুঝতে পারবি। তাহলে এখানে কট থিটা মাইনাস কোসেক থিটা, আচ্ছা এইটাকে আমরা ভাঙলে কি লিখতে পারি, কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা। সো কোসেক থিটা মাইনাস কট থিটা, নিচেরটা এখানে লিখে দেই। আচ্ছা, তো এখানে আমাদের, এইখানে দেখ, এখন আমরা এখানে কোনটা এখানে কমন নিলে, আচ্ছা দেখ এইটা আমরা ব্র্যাকেটের ভিতরে লিখে দেই। তো আমাদের এখানে কোনটা কমন নিলে আমাদের নিচেরটা আসবে, কট থিটা মাইনাস, আচ্ছা এখানে তো প্লাস আছে না, এখানে এখানে প্লাস, এখানে মাইনাস লিখতেছি কেন, এখানে প্লাস। আহ হ্যাঁ, এইখানে আমাদের কি এইখানে কমন নেওয়া যায় বলতো, এখানে কট থিটা প্লাস কোসেক থিটা কিন্তু কমন নেওয়া যায়। সো কট থিটা প্লাস, আমরা যদি কোসেক থিটা যদি এখান থেকে কমন নেই, তাহলে আমাদের এখানে থাকবে 1, আর এখানে মাইনাস কোসেক থিটা প্লাস কট থিটা হয় এইখানে, প্লাস কট থিটা। আর নিচে দেখ, আমরা যদি নিচেরটা সাজাই লিখি 1, কোসেক থিটার সামনে মাইনাস প্লাস কট থিটা, তারপরে এটা আমরা বাদ দিতে পারি, তাহলে আমাদের নিচে কি হচ্ছে, কট থিটা প্লাস কোসেক থিটা। আচ্ছা দেখ, এইখানে এই যে বি এর মানও কিন্তু কট থিটা প্লাস কোসেক থিটা, তাহলে এটা সমান হচ্ছে বি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, তাহলে আমরা এখানে লিখতে পারি যে এ ইজ ইকুয়াল টু বি। তাহলে এ ইজ ইকুয়াল টু বি হলে এ স্কোয়ার সমান বি স্কোয়ার তো লেখাই যায়। তার মানে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এই যে আমাদের মিলে গেছে। আচ্ছা, তো এটা আমাদের মিলে গেল। এরপরেরটা, এত সমান √3 হলে থিটা এর সম্ভাব্য মানসমূহ নির্ণয় করো। সো থিটা এর এইখানে আমরা বেশ কয়েকটা মান পাবো, সো সবগুলোই আমাদের বের করতে হবে। ওকে, আচ্ছা তাও আমাদের এইগুলা তো আমাদের ভিডিওতে থাকবে। সো এইগুলা এই পৃষ্ঠায় এগুলা তাহলে
মুছে দেই। আচ্ছা দাঁড়া, আগে এগুলা। ওকে, এরপরে আমাদের গ নাম্বার। তো আমাদের গ নাম্বারে কি বলছে, বি সমান এত হলে, তাহলে বি এর মান হচ্ছে কট থিটা প্লাস কোসেক থিটা সমান 1/√3। তাহলে কট থিটা মানে কত? কট থিটা মানে আমরা জানি কস থিটা বাই সাইন থিটা। আর এইখানে হচ্ছে আমাদের উম আর এইখানে হবে আমাদের কত? এইখানে হবে আমাদের আমাদের কোসেক থিটা মানে কি সাইন থিটার বিপরীত, তাহলে 1/sin থিটা 1/√3। তাহলে এইখানে সাইন থিটা হবে লসাগু, আর এইখানে উপরে হবে 1 প্লাস কস থিটা। তাহলে এটা 1/√3। এই লাইন পর্যন্ত আশা করি বুঝতে পারছিস। তো এখন আমাদের এখানে কি হবে, এখন আমরা এখানে এটাকে বর্গ করব। সো বর্গ করার আগে আমরা আর গুণ করে নেই, তাহলে এখানে হবে √3 প্লাস √3 cos থিটা আর গুণ করে নিলে, আর এইদিকে হচ্ছে আমাদের সাইন থিটা। আচ্ছা, তো এইখানে দেখ, এইখানে আমাদের, আচ্ছা এটাকে এইখানে রাখি, আর সাইন থিটাকে আমরা এইদিকে নিয়ে যাই, সাইন থিটা -√3। এখন আমরা যদি বর্গ করি তাহলে এইখানে হবে 3 cos² থিটা, আর এইখানে হবে sin² থিটা -2√3 সাইন থিটা, আর এইখানে হবে +3। সো আমরা এটা বুঝতে পারছি, এগুলো বুঝতে তো কোনো সমস্যা নাই, জাস্ট সিম্পল। আচ্ছা, তাহলে দেখ এইখানে আমাদের সিঙ্গেল অবস্থায় আছে কোনটা, সাইন থিটা। সো আমরা তাহলে cos² থিটাকে ভাঙাই নিব, তাহলে আমাদের এইখানে এটা হবে, এইখানে sin² থিটা -2√3 সাইন থিটা, এখানে +3। সিম্পল জিনিসপত্র সব। ওকে, এরপরে আমাদের কি আসবে? তো এইখানে আমরা যদি গুণ করে দেই তাহলে এইখানে 3 sin² থিটা, আর এইখানে sin² থিটা -2√3 সাইন থিটা +3। ওকে, তো এখন আমরা স্কোয়ারটাকে ওইদিকে নিয়ে যাবো, তাহলে স্কোয়ারটাকে ওইদিকে নিয়ে গেলে তাহলে তাহলে এইখানে একটা স্কোয়ার, তাহলে এখানে 4 sin² থিটা হবে, এইখানে 2√3 সাইন থিটা হবে, আর 3 বাদ, তাহলে এটা সমান আমাদের 0। ওকে, তো আমাদের এখানে 2 বাদ যায়, তার মানে এখানে দেখ 2 বাদ গেলে একটা 2 থাকে না, তো 2 সাইন থিটা। তাহলে এখান থেকে 2 সাইন থিটা আমরা যদি এখানে যদি আমরা কমন নেই, তাহলে এখানে শুধুমাত্র সাইন থিটা থাকবে, মানে 2 দ্বারা ভাগ করে দেওয়ার পরে তারপরের লাইনে আমি কমন নিলাম। আচ্ছা, এরপরে জাস্ট এইখানে থাকবে আ সাইন থিটা কমন নিলে √3। ওকে, আচ্ছা তাহলে আমরা লিখতে পারবো যে 2 সাইন থিটা সমান 0, 2 সাইন থিটা সমান 0, এবং সাইন থিটা সমান আমাদের কি, সাইন থিটা সমান হচ্ছে আমাদের √3। আচ্ছা, তার মানে এখান থেকে আমরা লিখতে পারি sin 0 ডিগ্রি। ওকে, সাইন সাইন আমাদের এই কত ডিগ্রির মান, √3। আচ্ছা দাঁড়া, এইখানে আমরা যদি 2 বাদ দেই তাহলে এখানে আমাদের শুধুমাত্র কি থাকে, 2√3। সো সাইন আমাদের কোনোটার মানেই তো √3 নাই, তাহলে এখানে আসবে কিভাবে অ্যান্সার? আচ্ছা একটু দাঁড়া, আহ আমরা যদি এখানে সাইন দ্বারা লিখি তাহলে এখানে কি ভাঙানোটা ঠিক আছে, √3 দ্বারা গুণ করলে এদিকে √3 প্লাস √3 cos থিটা
সাইন থিটা। সাইন থিটা এদিকে এনে বিয়োগ করে দিলাম, হ্যাঁ সবই তো ঠিক আছে। সাইন স্কোয়ার থিটা 2√3, এইখানে হবে 3, ওইখানে 3, সবই তো ঠিক আছে। 3 - 3 সাইন স্কোয়ার থিটা, এখানে সাইন স্কোয়ার থিটা 2√3 +3, সবকিছুই তো ঠিক আছে। আর এইখানে হবে 4 সাইন স্কোয়ার থিটা -2√3 সাইন থিটা। ওকে, আহ 2 দ্বারা আমরা যদি ভাগ করে দেই, উফ, তাহলে এখানে আমাদের কি হচ্ছে? টু, ও সরি সরি সরি, এইখানে আমাদের যেটা ভুল হয়েছে দ্বারা, এইখানে একটা লাইন স্কিপ করতে গিয়ে এইখানে ম্যাথটাই ভুল করে ফেলছি। ওয়েট, এইখানে হচ্ছে আমাদের, দেখ এইখানে আমরা যদি 2 দ্বারা যদি ভাগ করে দেই তাহলে এখানে হবে 2 সাইন স্কোয়ার থিটা, আর এইখানে √3 সাইন থিটা। এটা আমারই ভুল হয়েছে। দেখ এইখানে তো 2 নাই, আমরা তো 2 সাইন থিটা কমন নিতে পারবো না, আমরা শুধু সাইন থিটা কমন নিতে পারবো। তাহলে শুধু সাইন থিটা কমন নিলে এইখানে থাকবে সাইন থিটা, আর এইখানে থাকবে -√3। তো এখন আমরা লিখতে পারবো যে সাইন থিটা সমান 0, আর এইখানে এইটা সমান 0 ধরলে সাইন থিটা সমান হবে √3/2। ওকে, তাহলে আমাদের সাইন কত ডিগ্রির মান 0? সাইন 0 ডিগ্রির মান 0, তাহলে সাইন 0, তাহলে আমাদের অ্যাঙ্গেলের মান হবে একটা 0 ডিগ্রি। ওকে, আর আমাদের সাইন কত ডিগ্রির মান √3/2? সাইন 60 ডিগ্রির মান √3/2, তার মানে পাই/3। ওকে, তাহলে এখানে আমাদের অ্যাঙ্গেলের মান হবে কত? অ্যাঙ্গেলের মান হবে পাই/3। আচ্ছা, অ্যাঙ্গেলের মান পাই/3 দিলে এর মানটা √3 হয়। হুম, আচ্ছা, একটা জিনিস এখানে খেয়াল করো, এখানে একটু ব্রেনটা একটু খোলা রাখতে হবে। কিভাবে খোলা রাখতে হবে? দেখ, এই যে আমাদের এইখানে যে বলছে থিটার মান যদি, আচ্ছা তোকে আগে একটা জিনিস বলে, এইখানে কি থিটার মান 0 হইতে পারবে? 0 হইতে পারবে না, কারণ আমাদের প্রশ্নেই বলে দিছে থিটার মান 0 থেকে বড় হবে। সো থিটার এই মানটা গ্রহণযোগ্য নয়। থিটার এই মানটা গ্রহণযোগ্য নয়, কারণ এটা আমাদের প্রশ্নের শর্ত অনুযায়ী বোঝা যায়। আচ্ছা, দেখ এখানে বলে দিছে বি এর মান 1/√3 হইলে আমাদের অ্যান্সার আসে কত? থিটার মান পাই/3। বাট ক নাম্বার প্রশ্নেই তো আমরা দেখে আসছি যে থিটার মান যদি পাই/3 হয়, বি এর মানটা আসে কত? √3। তার মানে থিটার এই মানটাও গ্রহণযোগ্য নয়। তাহলে আমাদের কোন মানটা গ্রহণযোগ্য? দেখ, তাহলে আমাদের কোন মানটা গ্রহণযোগ্য? দেখ, সাইন থিটার মান যে সাইন পাই/3, সো মানে সাইন থিটার মান যে √3/2, তার মানে সাইন থিটার মানটা পজিটিভ। তাহলে পাই/3 আমাদের কোন চতুর্ভাগে? পাই/3 কিন্তু আমাদের প্রথম চতুর্ভাগে। সো আর একটা চতুর্ভাগে, সো সাইনের মানটা তো পজিটিভ পাওয়া সম্ভব। এটা কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে। সো আমাদের দ্বিতীয় চতুর্ভাগের অ্যাঙ্গেলটা চেক করে দেখতে হবে যে এই অ্যাঙ্গেলটা ঠিক আসে কি না। সো আমরা এটাকে দ্বিতীয় চতুর্ভাগে আমরা কিভাবে নিয়ে যাব? পাই মাইনাস পাই/3, কারণ পাই দিলে আমাদের সাইন সাইনই থাকবে, এবং এখানে দ্বিতীয় চতুর্ভাগে রাখার জন্য পাই - পাই/3, তাহলে অ্যাঙ্গেলের মানটা হবে আমাদের পাই - পাই/3। তাহলে এটা হচ্ছে আমাদের 2π/3। এখন একটা জিনিস খেয়াল কর, তুই 2π/3 এইখানে, এইখানে ক্যালকুলেটর দিয়ে তুই বসাই দেখবি যে 2 × 180/3, তার মানে এটা হবে 120 ডিগ্রি। তো 120 ডিগ্রি এইখানে এবং এইখানে তুই যদি এই যদি বসায় যদি দেখিস তো এখানে তো ডিরেক্ট তো বসাইতে পারবি না। প্রথমে ট্যান 120 ডিগ্রির মান বের করবি, এইটাকে উল্টায় এখানে বসাবি, তারপরে সাইন 120 ডিগ্রির মান বের করবি, সেটাকে উল্টায় সমীকরণে এইখানে বসাই দিবি, তখন দেখবি যে আমাদের মানটা 1/√3 আসতেছে। তার মানে এই মানের জন্য আমাদের সমীকরণটা সিদ্ধ হয়। সো আমাদের এটা হবে অ্যান্সার, এই দুইটা গ্রহণযোগ্য হবে না। এই কেন গ্রহণযোগ্য হবে না আশা করি বুঝতে পারছিস। তো আমাদের এইখানে শুধুমাত্র এই যে 2π/3 এইটাই আমাদের গ্রহণযোগ্য হবে। আচ্ছা,
তো এইখানে হ্যাঁ, এরপরে কি আছে? এরপরে আমাদের এমসিকিউ। এরপরে এমসিকিউ তো এগুলা তোর নিজেরই পারা উচিত। আচ্ছা দেখ, আমাদের 1 নম্বরে কি বলছে? সাইন এর মান 1/√2। তাহলে আমাদের সাইন এখানে কত ডিগ্রির মান? 1/√2। তাহলে এর মান হচ্ছে তাহলে 45 ডিগ্রি, কারণ আমরা জানি সাইন 45 ডিগ্রির মান √2। তাহলে এর মান যদি 45 ডিগ্রি হয়, তাহলে 2 এর মান কত হবে? 2a এর মান হবে 90 ডিগ্রি। তাহলে সাইন 2a মানে সাইন 90 ডিগ্রির মান কত? 1। তাহলে এটা হচ্ছে আমাদের 1 মাইনাস 300 কোন চতুর্ভাগে থাকবে? এটা তুই পারবি। আচ্ছা তাহলে এটা তুই নিজে বের করবি, বের করে অ্যান্সার মিলাই নিবি। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 1 হলে থিটার মান কত হবে? আচ্ছা দেখ, তাহলে আমরা যদি 0 ডিগ্রির জন্য চেক করি, সাইন 0 মানে 0, কস 0 মানে 1, তাহলে দুইটার মান 1, তাহলে দুইটার যোগফল 1 হবে, তার মানে এটা সঠিক। সাইন 30-র মান হচ্ছে হাফ, আর কস 30-র মান হচ্ছে √3/2, তাহলে এটা যোগফল কি 1 হবে? হবে না, তার মানে এটা হবে না। সাইন 90-র জন্য আমরা যদি চেক করি, সাইন 90-র মান 1, কস 90-র মান 0, তার মানে দুইটা যোগফল হবে 1, তার মানে এটা সঠিক। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 1/3। আহারে, এত সহজ ম্যাথ দেয় এমসিকিউ তে। আচ্ছা এরপরে 4 নাম্বারটা তো আরো সহজ, মানে 4 নাম্বারটাই সহজ। তো এখানে দেখ, ট্যান থিটার মান হবে লম্ব বাই ভূমি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এইটা যদি 3 আর 4 হয়, এই যে অতিভুজ, এটা আমাদের 5ই হবে পিথাগোরাসের সূত্র দিয়ে যদি বের করিস। তাহলে সাইন থিটা মানে লম্ব বাই ভূমি, তার মানে লম্ব হবে 4, সরি লম্ব বাই অতিভুজ 4 বাই, সরি হ্যাঁ 4/5 হওয়ার কথা সাইন থিটার জন্য, বাট এটা দিছে 5/3, তার মানে এটা ভুল। এবং কস থিটা মানে কত? কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে 3/5। তো এখানে হবে আমাদের কত? 9/25, তার মানে এটা সঠিক। তার মানে এটার অ্যান্সার হচ্ছে আমাদের 1 আর 3। আচ্ছা এরপরে এখানে সাইন 'b'। আচ্ছা, তো এই যে আমাদের এবি বাহুর মান যে দেয়া নাই, এখানে এবি বাহুর মান বের করার জন্য পিথাগোরাসের সূত্র BC², এখানে AC² প্লাস AB²। তাহলে এখানে এটা হচ্ছে A², আর এসি এর মান হচ্ছে B², আর AB²। তো তাহলে এবি এর মান কি হবে? এবি এর মান হবে আমাদের √A² মাইনাস B²। এটা হবে আমাদের, তাই না? হ্যাঁ তাই তো হয়। আচ্ছা, তাহলে আমাদের এখানে সাইন 'b' এর মান তাহলে কত হবে? দেখ, সাইন 'b' প্লাস কস 'c'। আচ্ছা, সাইন 'b' এর মান কত? বি কোণের জন্য লম্ব বাই অতিভুজ, তার মানে B/A। আর কস 'c' এর জন্য ভূমি, সো এখানে আমাদের ভূমি হচ্ছে AB, সো এটা হবে √A² মাইনাস B² বাই অতিভুজ। অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে আমাদের A। তাহলে এখানে হবে AB প্লাস √A² মাইনাস B²। এইটাই তো হওয়া উচিত, বাট এইখানে তো ওইরকম কোনো অপশনই নাই। সাইন 'b', ও সরি সরি সরি, উল্টা পাল্টা লিখলাম, সরি। এইখানে তো আমাদের এইটা তো হবে না, এখানে বলছে কস সি। আচ্ছা, সি কোণের জন্য, সি কোণের জন্য ভূমি কোনটা? সি কোণের জন্য ভূমি কিন্তু হবে বি। সো বি বাই অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে এ। তাহলে এইখানে হবে এ, আর এইখানে বি প্লাস বি। বি প্লাস বি হচ্ছে 2b/a। তাহলে এটা হচ্ছে 2b/a। আচ্ছা, এটা আমারই ভুল হয়েছিল। আচ্ছা, 6 নাম্বারটা, 6 নাম্বারটা দেখ, 6 নাম্বারটা বলছে tan 'b'। আরে খুবই সহজ, লম্ব, লম্ব কত? বি, আর ভূমি কোনটা? ভূমি হচ্ছে A² মাইনাস B², তাহলে B/A² মাইনাস B²। হুম, এই যে ঘ নাম্বার, এটা অ্যান্সার। খুবই সহজ এসব জিনিস, এগুলো এমসিকিউ তে আসলে ভুল করা যাবে না। আচ্ছা, মান নির্ণয় করো 7, 7-এর ক সাইন 7 পাই।
আচ্ছা, তুই তো ক্যালকুলেটরে দিলে এটা ডিরেক্ট বের করতে পারবি, বাট আমাদের ক্যালকুলেটর ছাড়া বের করা শিখতে হবে। সো এটা আমরা ক্যালকুলেটর ছাড়া কিভাবে বের করব? ক্যালকুলেটর ছাড়া বের করতে গেলে তুই তো 7 পাই এর ডিরেক্ট মান তো জানিস না, সো এটা আমাদের ভাঙানো লাগবে। কিভাবে ভাঙাবো? দেখ, আমরা যদি এখানে পাই লিখি, নিচে যদি 6 লিখি, খেয়াল কর, আমরা যদি এখানে পাই লিখি, নিচে যদি 6 লিখি, তাহলে আমাদের এখানে কি হচ্ছে? 6 পাই। তাহলে 7 পাই করার জন্য আমরা এখানে এই যে এইটা, তাহলে আমাদের কি হলো? 7 পাই/6। আচ্ছা, 7 পাই/6 তো আমাদের করা যাবে না। তো এখন আমাদের 7 পাই, তাহলে আমরা এখানে কি করব? হ্যাঁ, আমরা এখানে যে কাজটা করতে পারি, রাস্তা দ্বারা এইখানে তো এটা করে লাভ নেই, কারণ এটা করলে তো আমাদের 7 পাই/6 আসবে, তো আমাদের এটা তো এখানে করা যাবে না। তাহলে আমরা এখানে যেটা করব, যে সাইন, আমাদের হিসাবের সুবিধার্থে 8 পাই মাইনাস পাই আমরা এখানে দিলাম। আচ্ছা, তো এখন দেখ, এখানে যেহেতু 8 পাই, 8 পাই মানে জোর গুণিতক পাই/2 এর, কারণ 16 × পাই/2 জোর গুণিতক, সাইন চেঞ্জ হচ্ছে না। এখন 8 পাই, 8 পাই আমাদের যাবে কোথায়? আমি তোকে কালকে বলছিলাম যে 4-এর গুণিতক হলে এটা আমাদের এই জায়গাতে আসবে, চতুর্থ চতুর্ভাগে। -পাই, আমরা ধরে নিলাম যে পাই, 8 পাই মাইনাস সামথিং, এটা আসবে আমাদের কোথায়? এটা আসবে আমাদের এইখানে তৃতীয় চতুর্ভাগে। সো তাহলে আমাদের সাইনের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, -পাই। আচ্ছা, সাইন 180° এর মান কত? সাইন 180° এর মান হচ্ছে 0, তাহলে -0 বলতে 0। আচ্ছা, এখন আমরা যদি এটাকে ডিরেক্ট 7 × 180 দেই, এই যে মানটা 0ই আসে। বাট আমরা এটাকে ভাঙাই নিয়ে এইভাবে করতে পারি, কারণ তুই যদি এত বড় মান ডিরেক্ট না জানিস তখন তো করতে পারবি না। তাহলে এটা 11 পাই/2। এখন আমরা এটাকে কিভাবে ভাঙাবো? দেখ, এইখানে যেহেতু 2 আছে, তো আমাদের এখানে পাই নিলে পড়ে যাবে 2 পাই, 9 পাই যোগ করতে হবে, আবার ওইটাকে ভাঙানো লাগবে, আবার ভাঙানো লাগবে, সো এত ভাঙাভাঙি বাদ। সো আমরা এখন এটাকে ডিরেক্ট, এখানে আমরা কি নিব? আমরা 5 পাইও নিতে পারি অথবা 6 পাইও নিতে পারি, কারণ 5 পাই নিলে হবে 10, 1 যোগ করে দিব। আর যদি তুই 6 পাই নিস, তাহলে 1 বিয়োগ করে দিবি, কারণ তখন হবে 12। আচ্ছা, এখন আবার আবার বলছি, এটা পাই এর সাপেক্ষে হিসাব করা যাবে না কিন্তু, পাই/2 এর সাপেক্ষে। তাহলে এখানে হবে 10 × পাই/2 প্লাস পাই/2। তাহলে এটা জোর গুণিতক, জোর গুণিতক হলে কস চেঞ্জ হবে না। এখন আমরা চতুর্ভাগ দেখি, তাহলে 8 আসবে আমাদের এইখানে, 9, তাহলে 8 আমাদের এইখানে, 9 এইখানে, 10 হচ্ছে এইখানে, প্লাস সামথিং মানে আমাদের তৃতীয় চতুর্ভাগে। সো তৃতীয় চতুর্ভাগে কস কি? কস হচ্ছে নেগেটিভ, সো এখানে নেগেটিভ, প্লাস কত? পাই/2। পাই/2 মান কত? 90°। কস 90° মান কত? কস 90° মান হচ্ছে 0। সেম ভাবে এইটা বের করবি, এই যে ক নাম্বারের মতো করে। আচ্ছা, এরপরে আমাদের ঘ নাম্বারে আসি। ঘ নাম্বারে হচ্ছে -23 পাই/6। tan মাইনাস থিটা মানে কত? tan মাইনাস থিটা মানে -tan থিটা। সো এই জন্য আমরা মাইনাসটা আগেই বের করে নিব। আচ্ছা, তো নিলাম, নেয়ার পরে এখন দেখ, এখন এইখানে তো আশা করি বুঝতে পারছি, নিচে যেহেতু 6 আছে, উপরে আমাদের উপরে আছে কত? উপরে 23, তার মানে আমাদের এখানে বুদ্ধিমানের কাজ হবে এখানে 4 পাই নেওয়া। 4 পাই নিলে হবে 24, জাস্ট একটা বিয়োগ করে দিব, 23। আচ্ছা, তাহলে আমাদের এইখানে তো একটা আগে থেকে মাইনাস আছেই। 4 পাই মানে আমাদের চতুর্থ চতুর্ভাগ, মাইনাস সামথিং মানে এই চতুর্থ চতুর্ভাগেই। তো চতুর্থ চতুর্ভাগে tan এর চিহ্ন কি? এখানে 4 পাই মানে কত? 8 × পাই/2, জোর গুণিতক চেঞ্জ হবে না, tan tanই থাকবে। বাট এখানে আমাদের অ্যাঙ্গেলটা কোথায়? চতুর্থ চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগে tan নেগেটিভ, তাহলে নেগেটিভ নেগেটিভ হয়ে যাবে পজিটিভ, পাই/6। পাই/6 মানে 30°, tan 30° মান হচ্ছে 1/√3। এটা গেল। আচ্ছা, এরপরে তুই এগুলা বের করবি। এইখানে আমাদের কি নেওয়া লাগবে? এইখানে আমাদের নেওয়া লাগবে, দেখ,
আমাদের 12 পাই নিব, আমরা 12 পাই নিলে কি হবে 24 প্লাস 1 করে দিবি। আচ্ছা, এরপরেরটা কি নিবি? এরপরটা যে 6 আছে, তাহলে আমাদের এখানে কি নিব? 5 পাই নিব। 5 পাই নিলে হবে কত? 30, তারপরে 1 যোগ করে দিব, তাহলে হবে 31। সেম ভাবে এই যে এইটা, আর এই যে আর নাম্বার তো একই, যেহেতু 6 আছে, 6 থাকলে আমরা এখানে কি করব? এই যে cos মাইনাস থিটা মানে প্লাস cos থিটা। সো আগে ওইটা লিখবি, লেখার পরে এখানে আমরা কি লিখব? এইখানে আমরা লিখব যে আহ যেহেতু 6 আছে আর উপরে 25 আছে, তার মানে 4 পাই নেব। 4 পাই নিলে 4 6 24, আর উপরে নিব 1। হয়ে গেল, খুবই সহজ। তাহলে এগুলো তুই নিজে ট্রাই করবি। হ্যাঁ, এখন আমরা এইগুলা দেখি যে 8 এর ক নাম্বার থেকে আমরা শুরু করি। cos 17 পাই বাই 10, cos 13 পাই বাই 10, cos 9 পাই বাই 10, cos পাই বাই 10। আচ্ছা, আচ্ছা, এখন আমরা যদি এটাকে যদি ভাঙাইতে যাই, তাহলে 10, তাহলে প্লাস 1, না না 7, 7 নিলে হবে 7 পাই বাই 10। এইটাও আমাদের 7 পাই বাই 10। এইটা আমরা যদি লিখি, তাহলে এটা আসছে মাইনাস। আচ্ছা, দেখ এইটা আমরা, এটাকে আমরা কিভাবে আমরা ভাঙাবো? আমরা যদি শুধুমাত্র এখানে পাই নেই প্লাস, তাহলে নিচে 10 হলে 10, উপরে 17, তার মানে 7 পাই যোগ। ওকে, এখন তোকে একটা জিনিস এখানে বুঝতে হবে যে তুই এখানে 3 পাই বাই 10 নিয়ে আসতে পারিস, বাট 3 পাই বাই 10 নিয়ে আসে আমাদের কোনো লাভ হবে না। আমাদের এইগুলার সাথে মিল রাখা লাগবে। তো এইগুলার সাথে মিল রাখার জন্য আমরা যেটা করব, যে এইখানে আমরা 2 পাই নিয়ে আসবো। 2 পাই নিয়ে এসে তাহলে হবে 20, তাহলে আমরা 7 পাই বিয়োগ করে দিব। দেখ এইখানে 7 পাই বাই 10, এইখানে 7 পাই বাই 10। আচ্ছা, এখন দেখ আমরা এখানে সেম ভাবে পাই নিয়ে আসবো, নিয়ে এসে নিচে 10, 1 বিয়োগ করে দিলে আমাদের 10, 1 9 হয়ে যাবে। আমরা এখানে পাই বাই 10 কার সাথে মিল রাখলাম? এই যে এর সাথে মিল রাখলাম। তাহলে এখানে হচ্ছে আমাদের cos পাই বাই 10। আচ্ছা, তো একটা জিনিস খেয়াল কর, এইখানে এইটা আমাদের যেহেতু জোড় গুণিতক cos cosই থাকবে, এটা আমাদের তৃতীয় চতুর্ভাগে, সেহেতু চিহ্নটা হবে মাইনাস। তাহলে 7 পাই বাই 10। এখানেও cos cosই থাকবে, 2 পাই মাইনাস সামথিং মানে চতুর্থ চতুর্ভাগ, cos পজিটিভ, সো পজিটিভই থাকবে, 7 পাই বাই 10। দেখ আমরা এখানে মিল রাখলাম, এই যে একটা প্লাস হয়ে গেল, একটা মাইনাস হয়ে গেল, এটা আমাদের 0 হয়ে যাবে। সেম ভাবে এইখানেও জোড় গুণিতক cos আমাদের cosই থাকবে, আর এইখানে পাই মাইনাস সামথিং মানে কত? প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগের চিহ্ন কি? মাইনাস। তাহলে এখানে হবে পাই বাই মাইনাস পাই বাই 10, আর এইখানে cos প্লাস পাই বাই 10, তার মানে সবগুলো আমাদের এখানে কাটাকাটি হয়ে যাবে 0। ওকে, হয়ে গেল। এখন আমরা যদি 8 এর খ নাম্বারটা যদি সলভ করি, আচ্ছা, এইটা তাহলে এখানে মুছে দেই, কারণ এগুলো তো আমাদের রেকর্ড হচ্ছে। কোথাও বুঝতে সমস্যা হলে আবার ভিডিও এগুলো পিছনে নিয়ে আবার দেখবে। আচ্ছা, আমরা যদি এখন খ নাম্বারটা সলভ করি, তাহলে 10 পাই বাই 12, 10 5 পাই বাই 12, 10 7 পাই বাই 12, 10 11 পাই বাই 12। আচ্ছা, দেখ আমরা ছোট দুইটাকে ঠিক রাখি, বড় দুইটাকে আমরা ভাঙাই। তাহলে এইখানে 10 5 পাই বাই 12। ওকে, আচ্ছা, তাহলে আমরা যদি এইখানে বড় দুইটাকে যদি আমরা ভাঙাইতে যাই, তাহলে এখানে খেয়াল কর যে আমাদের এইখানে এই দুইটার সাথে মিল রাখা লাগবে। এই দুইটার সাথে মিল রাখার জন্য আমরা এখানে কি করব? আচ্ছা, এখানে যেহেতু গুণ অবস্থায় আছে না, গুণ অবস্থায় থাকলে
আমাদের tan কে আমরা যদি কটে নিয়ে যাই তাহলে আমাদের এখানে একটা সুবিধা হবে। তাহলে আমরা এখানে কটে নিয়ে যাব কিভাবে? কটে নিয়ে যাওয়ার জন্য তো বীজের গুণিতক নিয়ে আসতে হবে, মানে পাই বাই টু নিয়ে আসলে নিচে যদি 12 থাকে তাহলে আসবে 6, তাহলে 6 আর 1, আর এইটাকে যদি তাহলে 5। আচ্ছা, তুই হয়তো আমার কথা কিছু কিছু বুঝিস নাই। এইখানে দেখ, এইখানে আমাদের যেহেতু গুণ অবস্থায় আছে, সেহেতু আমরা যদি দুইটাকে ট্যান রাখতে পারি আর দুইটাকে যদি কটে নিয়ে যেতে পারি, তাহলে ট্যান থিটা আর কট থিটার গুণফল 1 হয়ে যাবে। ট্যান থিটা আর কট থিটার গুণফল কিভাবে 1? এই যে ট্যান থিটা আর কট থিটা মানে কত? কট থিটা মানে 1/ট্যান থিটা, তার মানে এটার গুণফল কি হয়ে যায়? 1 হয়ে যায়। সো আমরা ওই জিনিসটা এখানে নিয়ে আসার জন্য দুইটাকে ট্যানে রাখবো আর দুইটাকে কটে নিয়ে যাব। সো দুইটাকে ট্যানের আমরা রাখলাম আর দুইটাকে কটে নিয়ে যাওয়ার জন্য, ট্যান থেকে কটে নিয়ে যাওয়ার জন্য আমাদের কি করা লাগে? ট্যান থেকে কটে নিয়ে যাওয়ার জন্য আমাদের বিজোড় গুণিতক নিয়ে আসতে হবে। তার মানে এইখানে দেখ, ট্যান আমরা এখানে পাই/2 নিয়ে আসবো, এইখানে থাকবে আমাদের 12। তোকে আগের একটা মেথড বলছিলাম, যদি আমরা এখানে পাই রাখি তাহলে আমাদের উপরে যাবে 12, যদি পাই/2 রাখি তাহলে উপরে যাবে 6। কিভাবে 6 যায়? লসাগু হবে 12, 2 দ্বারা 12কে ভাগ করলে 6, 6 যায় গিয়ে আমাদের পাই এর সাথে গুণ হবে, তার মানে 6 যাবে। আচ্ছা, তাহলে উপরে আছে কত? উপরে আছে হচ্ছে আমাদের 7 পাই, যাবে কত? 6, তাহলে আর একটা পাই এখানে যোগ করা লাগবে, তার মানে এটা প্লাস। ওকে, সেম ভাবে আমরা এটাকেও কটে নিয়ে যাব, কারণ দুইটাকে আমরা টেনে রাখছি, দুইটাকে কটে নিয়ে যাব। সো নিয়ে গেলে আমাদের এখানে কি হবে? দেখ, এখানে আছে আমাদের 12, উপরে আছে তাহলে যাবে 6, আর উপরে আছে 11, তার মানে আরো 5টা যোগ করা লাগবে। আচ্ছা, হইলো। সো আমাদের এই দুইটা যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকুক, পাই/12, আর এইখানে আছে 5π/12। ওকে, তাহলে এইখানে দেখ, টেন পাই বাই টু মানে বীজের গুণিতক চেঞ্জ হয়ে যাবে, কট। ওকে, পাই/2 প্লাস সামথিং মানে কোথায়? দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগের ট্যানের এই যে আমাদের চিহ্ন কার উপর নির্ভর করে? প্রথমটার উপর, কালকে বলছিলাম। তাহলে এখানে প্রথমটার ট্যানের চিহ্ন কি? নেগেটিভ, চিহ্ন হয়ে যাবে নেগেটিভ, তাহলে এখানে পাই/12। সেম ভাবে পাই/2 বীজের গুণিতক চেঞ্জ হয়ে যাবে কটে, পাই/2 প্লাস সামথিং মানে দ্বিতীয় চতুর্ভাগ, চিহ্ন নেগেটিভ, তার মানে এখানে নেগেটিভ। আচ্ছা, নেগেটিভ নেগেটিভ আমাদের কি হয়ে যাবে? পজিটিভ। এখন দেখ, এই যে ট্যান পাই/12, কট পাই/12, এই দুইটার গুণফল কি হবে? 1 হবে, কারণ ট্যান থিটা আর কট থিটা যদি থিটার মানটা একই থাকে এদের গুণফল 1 হয়, কারণ একটা আরেকটার বিপরীত। সো এইটার গুণফল হয়ে যাবে 1। এই যে ট্যান 5π/12 এবং কট 5π/12 মিলে 1, আর মাইনাসে মাইনাসে তো প্লাস, তাহলে এটা আমাদের অ্যান্সার হচ্ছে 1। এই যে আমাদের অ্যান্সার 1। আশা করি এটা বুঝছিস। এই ম্যাথটা একটু ইয়ে আছে। আর মানে যদি গুণ অবস্থায় থাকলে, আচ্ছা এখানে একটা দেখ, যদি গুণ অবস্থায় থাকে, সাইন যদি গুণ অবস্থায় থাকে তাহলে আমরা ওইটাকে কোসেকে নিয়ে যাওয়ার ট্রাই করব, অথবা ট্যান গুণ অবস্থায় থাকলে সেটাকে কটে নিয়ে যাওয়ার ট্রাই করব, কারণ এই দুইটার গুণফল হবে আমাদের 1। নর্মালি আমাদের সাইন এবং সাইন গুণ অবস্থায় থাকে না। কেন থাকে না আমি বলি, কারণ তুই যদি সাইনকে চেঞ্জ করতে যাস এরকম বীজের গুণিতক দ্বারা, তাহলে সাইন আমাদের কিসে চেঞ্জ হবে বলতো? সাইন আমাদের কসে চেঞ্জ হবে। সো আমাদের ওইটা দিয়ে তো লাভ হবে না, কারণ সাইন আর কসের গুণফল তো 1 হয় না। সো এটা শুধুমাত্র ট্যান এবং কটের ক্ষেত্রেই হয়, কারণ ট্যান কে চেঞ্জ করলে কটে যায়, কটকে চেঞ্জ করলে ট্যানে যায়, এবং এদের গুণফলও 1 হয়। সো আমাদের দেখবি যে আমাদের যদি গুণ অবস্থায় থাকে তাহলে শুধুমাত্র ট্যান কট দিয়ে আসবে, আর যদি যোগ অবস্থায় থাকে তাহলে সাইন কস দিয়ে আসবে। আচ্ছা, এখন আমরা এখানে দেখবো, সেইটা তাহলে এখানে মুছে দেই। আচ্ছা, এটা মুছে দেই তাহলে। এখন আমাদের কি? এখন আমাদের হচ্ছে গ নাম্বার। আচ্ছা, এখন এইখানে খেয়াল কর, এখন এইখানে আমাদের সাইন স্কোয়ার আছে,
8π/7 এবং এইখানে হচ্ছে সাইন স্কোয়ার 9π/14। তো আমাদের এখানে কি হচ্ছে দেখ, আমরা ক নাম্বার ম্যাথে কিন্তু দুইটাকে পজিটিভ রাখছিলাম আর দুইটাকে নেগেটিভ নিয়ে এসে আমাদের দুইটা দুইটা বিয়োগ করে দিছিলাম। আর খ নাম্বারে কি করলাম, আমরা উল্টাটা নিয়ে আসলাম, কারণ এদের গুণফল আমাদের 1। এখন এখন হচ্ছে যে, এখন গ নাম্বারে খেয়াল কর, গ নাম্বারে কিন্তু স্কোয়ার অবস্থায় আছে। স্কোয়ার অবস্থায় থাকলে তো আমরা তো বিয়োগও করতে পারবো না, গুণও করতে পারবো না। তো স্কোয়ার অবস্থায়, তো এখন আমাদের কি কাজ, স্কোয়ার অবস্থায় আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা মানে হচ্ছে 1। সো আমাদের দুইটাকে সাইন স্কোয়ার রাখতে হবে আর দুইটাকে কজ স্কোয়ারে নিয়ে আসতে হবে, নিয়ে এসে দুইটা দুইটা যোগফল 1 1 হবে। তো এখানে কি করতে হবে আশা করি বুঝছিস। তো আমরা এইটাকে রেখে দেই সাইন স্কোয়ার π/7। ওকে, আর আমরা এইটাকেও রেখে দিলাম 5π/14। এখন যে জিনিসটা বুঝতে হবে, যে আমরা এখানে আমাদের টার্গেট কি, টার্গেট হচ্ছে কজ স্কোয়ার নিয়ে আসা, বাট কজ স্কোয়ার নিয়ে আসার জন্য আমাদের বিজোড় গুণিতক দিয়ে নিয়ে আসতে হবে। তো আমরা বিজোড় গুণিতক কি 7 দ্বারা নিয়ে আসতে পারবো? বিজোড় গুণিতক কিন্তু 7 দিয়ে নিয়ে আসা যাবে না। তাহলে আমাদের 7, যে 7 দুইটা আছে এই দুইটাকে ঠিক রাখতে হবে। কারণ বীজের গুণিতকের নিয়ম কি, বীজের গুণিতকের নিয়ম আসছে যে, এই যে আমরা একটু আগে যেটা করলাম, যে আমরা যদি এখানে π/2 লিখি, নিচে যদি আমাদের একটা জোড় সংখ্যা থাকে তাহলে নিচে 14 থাকলে উপরে 7 যাবে, বা নিচে 20 থাকলে উপরে 10 যাবে। বাট নিচে যদি 7 রাখি তাহলে তো এটা তো আমাদের ভগ্নাংশ, তাহলে এর অর্ধেক তো ভগ্নাংশ যাবে। সো এটা দিয়ে আমাদের হিসাব করা যাবে না। সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছিস। সো এই জিনিসগুলা, বেসিক জিনিসগুলো বোঝা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখানে আমাদের সাইন স্কোয়ার 8π/7 কে রেখে দিতে হবে, কারণ এইটাকে বীজগণিতক দিয়ে ভাঙানো যাবে না। ওকে, তাহলে দেখ, তাহলে আমরা এখন এইটাকে ভাঙাবো। নিচে আছে 14, বাট আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তার মানে এই থিটা আর এই থিটার মান যাতে সমান আসে, সো আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ওকে, তো এইখানে খেয়াল কর, তাহলে এইখানে যে কোনো একটা অ্যাঙ্গেলের সাথে, যে π/7 অথবা 8π/7 এর সাথে আমাদের এইগুলো মিল রাখতে হবে। সো এইখানে তাহলে π/2 মানে এখানে 14, মানে আমাদের যাবে 7। 7 যদি যায় তাহলে আমাদের আর লাগবে কত, আর লাগবে হচ্ছে আমাদের 1। তো দেখ, আমরা যদি এখানে, আমাদের আছে কত, আছে হচ্ছে 5π/7। আমরা এই দুইটাকে রেখে দিছি, এই যে এইটাকে রেখে দিছি এবং এইটাকে রেখে দিছি। আমরা এখন কোনটাকে ভাঙাচ্ছি, এই যে এইটাকে ভাঙাচ্ছি। তাহলে না, 1 লাগবে না আমাদের, উপরে যাবে 7 আর আছে কত, 5। তাহলে 5 থাকলে আমরা এখানে কি কি করব, 2 বিয়োগ করে দিব। দেখ, আমরা যখনই 2 বিয়োগ করে দিলাম, আমাদের এটা কার সাথে মিল হয়ে গেল বলতো, এই যে 2π/14 মানে π/7, আমাদের এইটার সাথে মিল মিল রাখলাম, কারণ আমাদের দুইটা থিটা একই রাখতে হবে, না হলে তো আমাদের এই সূত্র মিলবে না। তো এই যে এই সূত্র মিলবে না। তো বুঝছো? এখন আমরা আবার এইটাকে ভাঙাবো, সাইন স্কোয়ার, এইখানে সেম ভাবে π/2 দিব, এইখানে 14। আচ্ছা, এইখানে 14 দিলে তাহলে আমাদের এখানে 8π/7 আসে না, 8π/7, 8π/7। তাহলে আচ্ছা, এইটা তো আমাদের হয়ে যাবে, বাট এইটা আমরা কিভাবে মিলাবো, যে সাইন স্কোয়ার 5π/14, এইটাকে আমরা কিভাবে মেলাবো? এটাকে মেলানোর জন্য 14, তাহলে ওইখানে যাবে আমাদের 8π/7। তার মানে 7 গেলে 3 সাথে 21, 21 থেকে 8 নিয়ে আসতে হলে আমাদের কত বিয়োগ করতে হবে, 21 থেকে 8 নিয়ে আসতে হলে আমাদের 4 আসতে, তা না, এটা তো 4 নিয়ে আসা যাবে না, 5 নিয়ে আসলে 40।
আচ্ছা, এটা তো তাও তো মিলতেছে না। আচ্ছা দাঁড়া, এটা আমরা তাহলে একটু পরে করি। এরপরে আমাদের কি আছে? আচ্ছা, তাহলে আমরা ওইটা সহ এই যে এই বাকিগুলো আমরা নেক্সট ক্লাসে করব। এই ক্লাসটা অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 1 ঘন্টার উপরে। এটা আমরা এখানে স্টপ করে দেই।